দেশ স্বাধীন হয়েছে, সেই দেশকে ভালোবেসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার অতন্ত্র প্রহরী হিসাবে জামাত ইসলামী এখন পর্যন্ত কার্যক্রম করে যাচ্ছে। আন্দাজে একটি অভিযোগ, ৭১ সালের পূর্বে বা ৭১ সাল কি অভিযোগ ছিল জনগণের সামনে বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করা হয়। আমাদের বক্তব্যটা ওই সময় যারা ওই সময় ছিলেন, সেটা আমাদের মুরব্বীদের ব্যাপার। তারা একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল। এই রাজনৈতিক সিদ্ধান্তটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। যখন দেখেছিল ওই স্বাধীনতা যুদ্ধ শুধুমাত্র আমার দেশের দামাল ছেলেদের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে ভারতীয় আধিপত্যবাদ যুক্ত হয়েছে, ওইটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যে ভারতীয় আধিপত্যবাদের মধ্যে যদি আমরা ঢুকে যাই তাহলে শিয়ালের মুখ থেকে মুরগি বাঘের মুখে পড়ার মতো একটি অবস্থায় আমরা পড়ে যাব, এবং তা বিগত ৫৫ বছরে এটা আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশে রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে ওই ভারতীয় আধিপত্যবাদের সমর্থনে। আপনাদের মনে আছে ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত এমপি, এরকম ভোট সম্পন্ন হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের থাবার কারণে। আমরা সেই সময়ের ইতিহাস যখন জানতে যাই নতুন প্রজন্ম, আমাদের কাছে এটাই আসে, আসলে নেতৃবৃন্দ তখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। তারপর দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়ে যাওয়ার পর একটু অভিযোগ দেখেবার দেশপ্রেমে জামাত ইসলামীর বিরুদ্ধে একটি অভিযোগ আনতে পারবে না। বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, এর একটি নিরাপত্তা বেষ্টনী আছে, একটি সীমান্ত আছে। এই সীমান্তে অধিকাংশ হচ্ছে ভারতের চারপাশ দিয়ে এই সীমান্ত ঘেরা। এই সীমান্ত বাংলাদেশের স্থিতিশীলতার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। এই সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করেছে, আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। এই সীমান্ত দিয়ে এত বছর চোরাচালান এটা অব্যাহত ছিল, যার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিভিন্ন সময় বিপর্যয়ের মুখে পড়েছে। সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে নির্বিঘ্নে এই সীমান্ত দিয়ে পাড়ি দিয়ে ওদের আশ্রয় গ্রহণ করে। এই ভারতে বাংলাদেশের সবচেয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসী, বড় সন্ত্রাসী ফ্যাসিবাদ এই সীমান্ত থেকে উড়ে এই ভারতে আশ্রয় নিয়েছিল। সেই ভারতের বিরুদ্ধে মূলত আমাদের মুরব্বীদের অবস্থান ছিল। আজও আমাদের একই অবস্থান এই ভারতের বিরুদ্ধে। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। ভারতের রাষ্ট্রীয় পলিসি, এই পলিসির বিরুদ্ধে হচ্ছে আমাদের কথা। আমরা তাদের বলেছি বন্ধুত্ব সমান সমান হয়, বাংলাদেশ থেকে শুধু তারা নেয়, বাংলাদেশকে কিছু দেয় না। যার কারণে বিগত সরকার ফ্যাসিস্ট আমলে তারা বলতো ভারতকে এত কিছু দিয়েছি, ওদের নেওয়ার আর কিছু নেই। এত চুক্তি করেছে, গোপন চুক্তি, ওদেরকে নেওয়ার বাকি দেওয়ার মতো আর কোনো কিছু বাকি ছিল না। বাকি ছিল এদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে তুলে দেওয়া। প্রিয় ভাইরা আমার, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, দেশপ্রেমের বিপক্ষে কোনো ভূমিকা রেখেছে, এর কোনো উদাহরণ কিন্তু কেউ সুস্পষ্টভাবে দিতে পারে না। স্বাধীনতার পর তার আগে ভারতের বিরুদ্ধে অবস্থান নিল, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিল। দেশ যখন স্বাধীন হয়ে গিয়েছে, জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে
এদেশের নিরাপত্তার জন্য ভূমিকা পালন করেছে। প্রিয় ভাইরা আমার, আজকে তাই ওই সময়ের কথা বলে যে অপপ্রচার চালানো হয়, সে অপপ্রচারে তারা নিজেরা ধরা খেয়েছে। রাষ্ট্রীয় উদ্যোগে একজন বক্তা বলেছিলেন, অলিউল্লাহ একটু আগে বলেছিলেন, রাষ্ট্রীয় উদ্যোগে ওই সময় যারা রাজাকার ছিলেন তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সরকার নির্দেশ দিয়ে দিল, সরকারি কর্মচারীরা এবার খোঁজা শুরু করলো। ওই সময় এই রাজাকারদের তালিকা কাদের কাদের নাম ছিল, তারা কোথায় কি করছে, তালিকা প্রণয়ন করা হলো। 10,000 প্লাস একটি তালিকা করা হলো। সেই তালিকায় 8,000 প্লাস রাজাকার পাওয়া গেল, যারা এখন ওই সময় আওয়ামী লীগ করত। এরপরে পাওয়া গেল 1037 জনের মতো বা 1060 জনের মতো, এরা বিএনপি করে। সেই সময় রাজাকার যারা ছিল তার 37 জন মাত্র জামাত ইসলামীতে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিল, যার অধিকাংশ মারা গিয়েছিল। যখন এই তালিকা সামনে আসলো, দেখলো যে এ তো বিপজ্জনক, এই তালিকা এলে তো আমরা উল্টো একটি অভিযোগের মধ্যে পড়ে যাচ্ছি। পরবর্তীতে সেই তালিকাকে আবার সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জাতির সামনে ওটা প্রকাশিত হয়েছিল, জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল, সেটা টক শোতে আলোচনা হয়েছিল। সুতরাং পিছনের এই সমস্ত অপবাদ দিয়ে জামাত ইসলামীকে নিস্তব্ধ করা যায়নি, থামিয়ে রাখা যায়নি। কিছু সময়ের জন্য সাধারণ মানুষ থেকে প্রকাশ্যে একটু দূরত্বে রাখার ওদের সম্ভব হয়েছিল, তারপরও আমরা সম্পর্ক স্থাপন করেছি অত্যন্ত কৌশলে। প্রিয় ভাইরা আমার, আবার আমরা নতুন করে এই অভিযোগ, জাতিকে বিভাজন, আবার সে 71 সেই রাজাকারের কথা বলা হয়, যে কথা বলে শেখ হাসিনার পতন হয়েছিল। আবার এই সকল যারা বলছেন তাদেরকে সতর্ক করতে চাই, বিভাজনের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। মানুষ অনেক সতর্ক হয়েছে, আগের দিনের সে অবস্থায় নেই। কিছু একটা বলে দেওয়া হবে আর তা বিশ্বাস করবে। জনগণের হাতে এখন প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন প্রতি মুহূর্তে কখন বাংলাদেশের কোথায় কি হয়, দেশের কোথায় কি হয়, দেশের বাইরে কোথায় কি হয়, তা কিন্তু এখন অতি সাধারণ একজন নাগরিক অবগত থাকেন। সকালে ঘুম থেকে উঠে পত্রিকা পড়ার পর্যন্ত অপেক্ষা করতে হয় না। তাহলে এই সমস্ত উদ্ভট অভিযোগ করে কোনো লাভ নেই, বরং এই ক্যাপসুল আর ওষুধ ট্যাবলেট এটা নিয়ে যদি আবার ফেরি করেন, চরম পরাজয় হবে আওয়ামী লীগের মতো। সেটার প্রমাণ অলরেডি পাওয়া শুরু হয়েছে। দেখুন ক্যাম্পাসগুলোতে দুটো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ বিজয়, প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থীর সাথে, তাদের কোনো অবস্থানই নেই। খেয়াল করেছেন, প্যানেলে 2-4 জন যারা জিতছে স্বতন্ত্র বা অন্য প্যানেল থেকে। আত্মসমালোচনা করুন, পলিসি চেঞ্জ করুন, জনগণের জন্য প্রয়োজনীয় কর্মসূচি নিয়ে আসুন। কর্মসূচি যদি চাঁদাবাজি আর দখলবাজি হয়, জনগণ বোঝে। যা দেখা গেছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তার প্রতিফলন, ওইটারই প্রতিফলন কিন্তু ঘটবে পরবর্তীতে সাধারণ মানুষের মাঝে। আজকে আপনাদের এই সমাবেশে বলতে চাই, আসুন আমরা যেন কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হই। আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনাদের যেখানে যে প্রশ্ন তৈরি হবে, খুব কাছে এসে জামাত ইসলামীকে চিনবেন।
ব্যক্তিকে দেখে শুধুমাত্র নয়, আমাদের গঠনতন্ত্র পড়বেন, আমাদের গঠনতন্ত্র বই আকারে এটা প্রকাশিত, লক্ষ লক্ষ কপি আছে। অন্য কোনো সংগঠনের গঠনতন্ত্রকে এভাবে পাবেন না। আমাদের গঠনতন্ত্র কর্মীদের কাছে আছে, সুধীদের কাছে আছে, বিরোধীদের কাছে আছে। যার প্রয়োজন চাওয়া মাত্র এই গঠনতন্ত্র পেয়ে যাবে। গঠনতন্ত্র পড়ে দেখবেন অসঙ্গতি কোথাও আছে কিনা। গঠনতন্ত্র পড়ে দেখবেন গঠনতন্ত্র হচ্ছে মানুষের জন্য কল্যাণমুখী। গঠনতন্ত্র হচ্ছে আগামী দিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার একটি কর্মসূচির ভিত্তিতে। গঠনতন্ত্র হচ্ছে একজন মানুষকে আগামী দিনের দুনিয়ার এই জীবনের কর্মতৎপরতার মধ্য দিয়ে কিভাবে একজন জান্নাতি মানুষ হতে পারে পরকালীন জীবনে। আমাদের গঠনতন্ত্র হচ্ছে মানুষকে ওইভাবে গড়ে তোলার জন্য ওই ধারাগুলো ওইভাবে লিখিত আছে।